আমার আসলে ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল না। আমার উপর যদি পারিবারিক এবং সামাজিক চাপ না থাকতো, আমি অবশ্যই সাহিত্য নিয়ে পড়াশোনা করতাম। নারীদের কাজ নিয়ে আমি পুরুষ ডাক্তার হয়ে কেন উৎসাহী হইলাম, এটা অনেকের মধ্যে একটা রহস্য। কেন ভুল বোঝে এবং আপনাকে নানা কথা শুনতে হয়েছে, সেই ওইটাও বিষয়টি আছে, একটু আপনি যেটা শুনিয়ে মিন বিষয়টা। করছেন সেটাও আছে। পুরুষ ডাক্তারদের মধ্যে বোধহয় আমি প্রথম হব যে যারা টেলিভিশনে বিশেষ করে এইভাবে এই কথাগুলো এত সরাসরি এত ওপেন ভাবে বলেছেন। পরিবারের কি কেউ ছিল যে যার এরকম হয়েছে? আমার নিজের বোনের কিন্তু ব্রেস্ট ক্যান্সার। ওইটার জন্যই যে আমি এদিকে আকৃষ্ট হয়েছে তা না, আমাদের লাইফস্টাইলের মধ্যে যে কিছু পরিবর্তন হয়ে গেছে। অল্প বয়সে বিয়েটা কিন্তু আবার জরায়ুমুখের ক্যান্সারের একটা রিস্ক ফ্যাক্টর, দেরিতে বিয়ে হওয়া আবার ব্রেস্ট ক্যান্সারের একটা রিস্ক ফ্যাক্টর। মানুষের জীবন বদলে দেয় সাহসী সিদ্ধান্ত আর অটল বিশ্বাসের কারণে। জীবন থেকে নেয়ার আজকের পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আজ আমরা শুনবো এমন একজন মানুষের কথা, যিনি একজন পুরুষ চিকিৎসক হয়েও নারীর পাশে নারীর রোগ নিয়ে কাজ করছেন। নারীর স্তন ক্যান্সার এবং জরায়ুমুখ ক্যান্সার নিয়ে যেখানে দেশ জুড়ে রয়েছে কুসংস্কার, সেই কুসংস্কারের পাশে থেকে তিনি লড়াই করেছেন। গোলাপী মানব নামে খ্যাত চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন। তার গল্পগুলো শুনবো, কি করে তিনি এই প্রতিবন্ধকতাগুলো জয় করে এগিয়ে চলেছেন, শুনবো তার কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের এই আজকের জীবন থেকে নেওয়া পডকাস্টের মধ্যে দিয়ে আপনার গল্পগুলো শুনবো, কি করে আপনি এগিয়ে গেলেন, গোলাপী মানব হয়ে উঠলেন। শুনি, শুরু হয়েছিল কিভাবে? আমার আসলে ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল না। ছোটবেলা থেকে আমার বাবার কাছ থেকে আমি কিছু একটু, আমরা যে জিনিসটা পেয়েছি সাহিত্য সংস্কৃতি, এর প্রতি ঝোঁকটা ছিল আমার বেশি। আমার উপর যদি পারিবারিক এবং সামাজিক চাপ না থাকতো, আমি অবশ্যই সাহিত্য নিয়ে পড়াশোনা করতাম। এবং আমি জানি যে আপনি সুন্দর গান করেন। না, সেটা ছোটবেলার কথা। যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমার ব্যক্তিগত ভালোবাসাটা ছিল সাহিত্যের প্রতি, কারণ এটা আবার আসছে আমার আব্বার কাছ থেকে। আমার আব্বা যদিও আমাদের গ্রামে বড় হয়েছে আমরা, তাই না, একটা এখন যেটাকে উপজেলা হেডকোয়ার্টার বলে এরকম একটা পর্যায়ে, তখন তো আরো একটু শুনে নিতে চাই আপনার আর একটু গ্রাম পল্লী। সম্পর্কে। এখন যদিও শহর, উপজেলা হেডকোয়ার্টারগুলো তো শহর হয়ে গেছে, কিন্তু তখন তো পল্লী। তো সেই সময়ে ওইখানে আমার আব্বা সাংস্কৃতিক একটা আন্দোলন রীতিমতো করে গেছেন। এবং ওনার এটার পিছনে কারণ হলো যে আমার দাদার চাকরি সূত্রে আব্বার জন্ম এবং একটা বয়স পর্যন্ত বড় হওয়াটা ছিল কলকাতায়। তো স্বাভাবিকভাবেই ওইখানে যে কলকাতা কেন্দ্রিক সাহিত্য সংস্কৃতির এটার সাথে ওনার মধ্যে ছিল। পরবর্তীতে দাদা যখন অবসর নিয়ে সরাসরি চলে আসলেন, দাদার মধ্যে একটা বোহেমিয়ান স্বভাব ছিল। উনি কলকাতা শহরে একটা বাড়ি ছেড়ে দিয়ে, মানে বিক্রি না করে এমনি ছেড়ে দিয়ে চলে আসছেন, এবং ঢাকায় উনি সেটেল হতে পারতেন, হন নাই, সরাসরি গ্রামে চলে গেছেন আমার বাবা সহ, আমাদের পুরো পরিবার সহ। তো ওইখানে তো যাই হোক, আব্বার জীবনটা ওইরকম যে লেখাপড়া বা আরও অনেক কিছুই হয়তো আরও অনেক ভালো হইতে পারতো, কিন্তু এই যে গান, নাটক এবং বললাম যে সংস্কৃতির চর্চা, এবং ওই সময়টা যদি আমরা চিন্তা করি, তো অনেক ধরুন 70-80 বছর আগে বা তারও 70-80 বছর আগে বলবো আমি, আব্বা যখন তরুণ, ওই সময় ওই উপজেলা পর্যায়ে, এখন যেটা উপজেলা, তখন যে বারবার বলছিল একটা পল্লী এলাকা ছিল, সেই এলাকায় এবং কিছুটা রক্ষণশীল একটা আবহাওয়া ছিল, কারণ আমার দাদারা সবাই ছিলেন হাজি সাহেব আর কি। হ্যাঁ, চাকরি জীবন শেষে তো ওনার সবাই একটু, সেখানে আমার আব্বার যে এই যে সংস্কৃতি চর্চার জন্য এক ধরনের লড়াই করা, এইটা আমাদের মধ্যে একটা জিনিস সৃষ্টি করেছে যে পড়ার প্রতি, গানের প্রতি বা অভিনয়ের প্রতিও ছিলাম এক সময়। এই জিনিসটা আব্বার কাছ থেকে আসছিল, এবং স্বাভাবিকভাবেই আমার সাহিত্যের প্রতি ঝোঁকটা ছিল। কিন্তু পরিবারের বৃহত্তর পরিবার, মানে আমাদের যে পরিবার যদি বলি বৃহত্তর পরিবার এবং সমাজের, সত্যি কথা বলতে কি, তখন আমি যখন মেডিকেল কলেজে ভর্তি হই তার আগে আমাদের ওই এলাকা থেকে, মানে যদি সরিষাবাড়ি উপজেলা জামালপুরে, সেখান থেকে বোধহয় ডাক্তার হয়েছেন সর্বোচ্চ 7 থেকে 8 জন ডাক্তার হয়েছেন, আর কয়েকজন তখন স্টুডেন্ট ছিলেন মেডিকেল কলেজে। কাজে একটু ভালো ছাত্র, গ্রামের মফস্বল স্ট্যান্ডার্ডের একটু ভালো ছাত্র হলেই, আমি যদি স্কুলের ফার্স্ট বয় ছিলাম, মানে সবার একটা অবধারিত যে ডাক্তার হইতে হবে ওনাকে। হ্যাঁ, তো পারিবারিক এবং সামাজিক চাপে আমি আলটিমেটলি মেডিকেল কলেজে ভর্তি হতে হয় আর কি।
তারপরেও সেখানেও কিন্তু এগুলি করতাম। মানে আমার মনে আছে প্রথম বর্ষপূর্তি হয় না, যেদিন আমাদের ক্লাস শুরু হলো 19শে এপ্রিল, তো সবাই বললো একটা অনুষ্ঠান করতে হবে, গতানুগতিক যা হয়, একটা দুটো গান, দুটো কবিতা, দুটো এরকম। আমি বললাম যে একটা পুরো নাটক করবো, যেহেতু নাটকে অভিনয় করার অভ্যাস আমার ছোটোবেলা থেকে আছে, আব্বার সাথে করার। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই, ওই যেটা ওই যে পারিবারিকভাবে বা এলাকায় যে সাহসটা তৈরি হ্যাঁ, হয়েছে। সেটা থেকে পুরো একটা নাটক করবো। এবং ওরা কদম আলী তখন খুব হিট একটা নাটক, একটা আমাদের মামুন রশিদের মামুনুর লেখা, রশিদের, জি। মেডিকেল কলেজের প্রথম বর্ষপূর্তিতে ওই নাটকটা আমার পরিচালনায়, যদিও আমি পরিচালনার ওই আমি বললাম প্রাতিষ্ঠানিক কোনো রকম কিছু নাই, তারপরেও আমরা এটা করলাম মেডিকেল কলেজে ময়মনসিংহে, এবং খুব জনপ্রিয় হলো, খুব সফল হলো। তো আমি যেটা বলছিলাম যে এই ব্যাকগ্রাউন্ড থেকে আমি আসছি, তো মেডিকেল কলেজে ভর্তি হলে তার কিছু করার নেই, পড়াশোনা করতেই হবে। ফাঁকে ফাঁকে কিন্তু এই সাংস্কৃতিক চর্চাগুলো চর্চাটা রাখতাম। চলছিল। সময় নামে একটা সাংস্কৃতিক সংগঠন গঠন করেছিলাম আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে, আরও সব ইয়েকে নিয়ে, সব দলমত ভিন্ন সব কিছুর ঊর্ধ্বে উঠে সবাইকে, সাংস্কৃতিক কর্মীদেরকে একসাথে করা। এবং ওইখানে ক্যাম্পাসে মাঝে মাঝে গানের অনুষ্ঠান, মাঝে মাঝে নাটক, মাঝে মাঝে এগুলি বেশ কয়েকটা নাটক আমার মেডিকেল কলেজে থাকতে করা হয়েছে। তো আলটিমেটলি পাশ করার পরে তো আপনি কখন সিদ্ধান্ত নিলেন যে এই দিকে চলে আসবেন, ক্যান্সার নিয়ে মানে এইটা একটা গবেষণা বিষয় বা- আছে এখানে। মানে ক্যান্সারে যে আমি আসলাম, এটাও কিন্তু একটা রীতিমতো আমার কাছে নিজের কাছে একটা রহস্য মনে হয়। আমি এখনো ভাবলে আমি বুঝতে পারি না যে কিভাবে কেমন। আমি বলি ব্যাপারটা। তো আমার 1993 সালে আমি একটা চাকরিতে জয়েন করলাম, সেটা এই যে এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে, অর্থাৎ ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে একটা শ্রমজীবী হসপিটাল আছে পুরান ঢাকায়, নয়াবাজারে। তো প্রথম চাকরি, এটা অনেকটা সরকারি চাকরির মতোই, স্বায়ত্তশাসিত, কিন্তু ঢাকার মধ্যেই, সিটি কর্পোরেশনের মধ্যে। কিন্তু বাই দিস টাইম যখন ক্যান্সার সহ কয়েকটা প্রকল্পে ডাক্তার নেবে বলে ঘোষণা দিল, আমার কিভাবে যেন আমার মধ্যে আসলো যে আমি ক্যান্সার নিয়ে গবেষণা করব। তখন সত্যিকার অর্থে কেবল ডাক্তার হয়েছে, আমার যে ক্যান্সার নিয়েও খুব বেশি ধারণা আছে তা না, অল্প। আমাদের মানে টোটাল মেডিকেল কলেজের 5 বছরের হয়তো 15 দিনের জন্য ক্যান্সার বিভাগে আমাদের অ্যাটাচমেন্ট থাকে। আবার গবেষণাও যে তখন খুব একটা বুঝে উঠতে পারছি তাও না। এইটাই বললাম, একটা আশ্চর্য আমার মধ্যে আসলো যে আমি ক্যান্সার নিয়ে গবেষণা করব, একটা বিমূর্ত কিন্তু ধারণা। একটা সময় ক্যান্সারকে নিয়ে কিন্তু খুবই মানে মানুষের মধ্যে ভীতি কাজ করতো। ভীতি কাজ করতো। ক্যান্সার যে সাবজেক্টটা বা অনকোলজি সাবজেক্টটা তখন খুব একটা মানে খুব একটা পরিচিত না, বা খুব একটা প্রচার প্রসারও নাই আমাদের ডাক্তারদের, যারা ক্যান্সার বিশেষজ্ঞ ছিলেন যারা তখন। কিন্তু আমার মধ্যে এই হঠাৎ করে এই ধারণা আসলো। আমি এবং যেহেতু আমার চাকরিটা হয়ে গেল, আমি তখন ওই চাকরিটা ছেড়ে দিলাম সিটি কর্পোরেশন। তখন আমার মুরব্বীরা সহ আর অনেকেই বলল যে যে একটা সিটি কর্পোরেশনের মধ্যে, ঢাকার মধ্যেই সারা জীবন পোস্টিং থাকতো, এই চাকরিটা ছেড়ে দিয়ে কেন আমি এই বদলিযোগ্য একটা চাকরি মানে ঢুকলাম। ক্যান্সার ইনস্টিটিউট ঢুকলেও তার মানে এই না যে আমার সারা জীবন ক্যান্সারই থাকতে পারবো, ওটা সরকারি চাকরি, আমাকে যে কোনো জায়গায় দিতে পারে। কেন অনিশ্চয়তার মধ্যে গেলেন? অনিশ্চয়তার একটু বেশি ছিল। আরেকটা কারণ ছিল, সেটা আমি বেশি বলতে চাই না, কারণ আমাদের এটা মানে রাজনৈতিক পরিবার আমাদের, যার কারণে এক সময় হয়তো দেখা যাবে যে ওই কারণে হয়তো বহু দূরে ওই পার্বত্য চট্টগ্রামে চলে গেছি বা এরকম একটা ধারণা সবার ছিল। যাক, ওই বিষয়টা আমি একটু বেশি বলি না। আমি শুধু এটুকু বলি যে আমার মধ্যে একটা ভীষণ রকম একটা ছিল, আগ্রহ ছিল যে আমি পরিবারের সবাই যাই বলুক না কেন, আমি এই ক্যান্সারেই জয়েন করব। সেটা ছিল প্রকল্পের চাকরি, মানে আরও একটু ঝামেলার চাকরি আর কি। এইটা আসলে আমার রহস্য, কেন আমার মধ্যে এই জিনিসটা আসলো। আমি তো তখন খুব গবেষণা বুঝতাম না, ক্যান্সারও খুব বেশি বুঝতাম না। তারপরে জয়েন করলাম ক্যান্সার ইনস্টিটিউট, তখন মাত্র 50 বেডের একটা হসপিটাল মহাখালীতে। নানান সমস্যা, মানে তখন ওখানে রেডিওথেরাপি মেশিন নাই আমাদের ইনডোর কেবল চালু হয়েছে, কিন্তু ওই যে মানে বেড সংখ্যা হলো মাত্র 50টা। তখন সেই সময়েও সারা বাংলাদেশ থেকে রোগীরা যে আসতো, সেই তুলনায় হাসপাতালের ক্যাপাসিটি খুবই কম ছিল। তো কিন্তু আরেকটা জিনিস, আমি যখন আউটডোর রোগীদের সাথে কথা বলতাম, ওই যে বললাম একটু কিছুটা পারিবারিক রাজনীতি, কিছুটা সংস্কৃতি চেতনা, সব কিছুর কারণে অন্যদের মতো শুধু রোগীকে মানুষের সাথে আপনার ইন্টারাকশনটা হইতো। আপনি ভালো ঠিক জিনিসটা ধরছেন। আমার আসলে রোগীদের সাথে খুব ইন্টারাকশন হইতো,
এবং কোত্থেকে আসতেছে রোগীটা, কোন স্টেজে আসলো, তার কে আছে, তার মানে বলাই হয় যে ডাক্তাররা কিন্তু মানে সেকেন্ড গড, এবং তাদেরকে দেখলে রোগের অর্ধেক ভালো হয়ে যায়। আপনার মধ্যে সেই গুণাবলীটা আছে, এটা হাস্যোজ্জ্বল ওই যে ওই সাদা। কারণে ওই যে বললাম যে কিছুটা মানে মানুষের প্রতি একটু দরদের ব্যাপারটা আছে যেহেতু, আরেকটা তো এইটা দেখতে দেখতে আমার মনে হলো যে রোগীরা আসছে অনেক দূর দূরান্ত থেকে আসছে এবং অ্যাডভান্স স্টেজে আসছে, মানে যে স্টেজে শেষ আসলে মুহূর্তে চলে চিকিৎসা করে সুস্থ হওয়ার সম্ভাবনাটা ভালো থাকে, প্রাথমিক স্টেজে যেটাকে আমরা বলি, সেইটা বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই ঘটতেছে না। একদম গ্রাম হোক, ইভেন শহরের রোগীরও দেখতাম যে তারা আসতো অনেক দেরিতে, সচেতনতার অভাবটা তাদের মধ্যে, এবং ধারে কাছে চিকিৎসা সেই সুযোগ সুবিধাটা নাই। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এই দুইটা যদি আমি প্রধান বলি, অশিক্ষা, অসচেতনতা, কুসংস্কার, সুযোগ সুবিধার অভাব ধারে কাছে, এগুলি কারণে অ্যাডভান্স স্টেজে আসতো এবং আলটিমেটলি তখন আমরা অসহায় বোধ করতাম আর কি, যে এই রুগীর তো খুব বেশি, একটু আগে হলেই তাকে বাঁচানো যেত, খুব বেশি তো কিছু করার নাই। তখন আমার মধ্যে এই প্রতিরোধের বিষয়টা মাথার মধ্যে কাজ করলো। তো একটু পড়াশোনা একটু করতে গিয়ে দেখলাম যে ক্যান্সার প্রতিরোধ নিয়ে আমাদের দেশে তেমন একটা আলোচনা না থাকলেও সারা পৃথিবীতে এটা একটা বিশাল ভূমিকা আছে প্রতিরোধের, রীতিমতো আন্দোলনের মতো। হ্যাঁ, আমাদের দেশে তখন পর্যন্ত ক্যান্সারের চিকিৎসা হয় বা সুস্থ হয় কি না এইটা নিয়েও অনেকের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করতো। সেখানে ডাক্তারের সংখ্যা কম, হাসপাতালের বেড সংখ্যা কম, চিকিৎসায় দিয়ে মানে দেওয়া একটা কঠিন ব্যাপার, সেখানে আবার প্রতিরোধ নিয়ে কাজ করবে সেই ধরনের। কিন্তু আমি তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা বই হাতে পাইলাম, যেটা ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম নামে, এবং সেইখানে ক্যান্সারের যে প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন, মানে প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, টারশিয়ারি বা তৃতীয় পর্যায়ের প্রতিরোধ, এবং সেখানে ক্যান্সার রিস্ক ফ্যাক্টরগুলো কী, সেগুলি নিয়ে আবার কি কাজ করা যায়, সারা বিশ্বে কি কি কাজ হচ্ছে, এবং লাস্টের দিকে ছিল যে কিছু সাকসেসফুল ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রামের উদাহরণ ছিল বেশ কিছু দেশের, সাথে ভারতের ঠিক দেশ না, মানে কেরালার একটা ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রামের একটা সাকসেসফুল প্রোগ্রামের একটা মডেল সেখানে দেওয়া ছিল। তো এগুলি পড়ার পরে, জানার পরে আমার মধ্যে এই আরও আগ্রহ জন্মে, ঠিক আছে ওকে আমি ক্যান্সার নিয়ে কাজ করব। কিন্তু তখন বাংলাদেশে ক্যান্সার নিয়ে মানে স্নাতকোত্তর, মানে সবাই তো চাই একটু বিশেষজ্ঞ ডাক্তার হইতে, যে স্নাতকোত্তর কোর্স মানে শুধু একটা সাবজেক্টে ছিল, রেডিয়েশন অনকোলজি বা রেডিওথেরাপি। তখন বলা হয়তো রেডিওথেরাপি, অর্থাৎ বিকিরণ চিকিৎসা যেটা দেওয়া হয়, সেইটাই ছিল একটা মাত্র কোর্স আর কি। তো অন্য কোনো সাবজেক্টের কোনো কোর্স ছিল না, আর ক্যান্সার প্রিভেনশন নিয়ে তো আলাদা কোনো কোর্স ছিল না। আমি একটু জানতে চাইবো যে যখন আপনি বলছিলেন যে একদম শেষ স্টেজে আসতো, তখন আর করার কিছুই থাকতো না, এরকম দু একজনের কথা আপনি ওরকম ভুক্তভোগী কারো গল্প যদি আমাদেরকে শোনান। এখন তো অনেক আগের কথা, তখন ওইভাবে পরিচিতি বা নাম বা ওরকম কিছু মনে নাই, কিন্তু আমরা দু একটা রোগী আমরা এরকম পেয়েছি, যে যেমন একটা ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট, এটা হয়তো আরও পরে আলাপটা করা যাইতো, তারপরে আমি বলি। এখন প্রথমে কি হয়, প্রথমে একটা টিউমার হয়, ছোট একটা চাকা পিণ্ড গোটা, যেটা থেকে আমরা টিউমার বলি। টিউমার দুই রকম, একটা বেনাইন টিউমার, একটা ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সার। তো যদি এটা ক্যান্সার জাতীয়ই হয়, আস্তে আস্তে বড় হবে, এক সময় গিয়ে বড় হতে গিয়ে তার যে ব্লাড সাপ্লাইটা নষ্ট হয়ে যাবে, তখন ওখানে ঘা হয়ে যাবে, এবং ঘা হওয়ার পরে তো সেখানে অনেক সময় ম্যাগটস বলি ডাক্তারি ভাষায় আমরা, মানে পোকা হয়ে যায়, গ্রামের মানুষ বলে পোকা হয়ে যায় এবং দুর্গন্ধ হয়ে যায়। তো একজন নারী, তার প্রথম আমার এই একজনের কথা খুব মনে পড়ে, যে উনি প্রথমে টিউমার হয়েছে, টিউমার যে চাকাপিণ্ড হয়েছে গুরুত্ব দেয় নাই, পরে যখন বড় হয়ে গেছে তারপরে লজ্জায় আর বলে নাই যে এটার কথা কেমনে বলবো, পরিবারের সদস্যদেরও বলে নাই যে স্তনের মধ্যে একটা সমস্যা, এই কথাটা আমি কেমনে বলি। তারপরে আস্তে আস্তে যখন ঘা হয়ে গেছে, তখন কাপড় টাপড় দিয়ে টিয়ে, চাপ টাপ দিয়ে টিয়ে কোনো রকমে ঢেকে রাখার চেষ্টা করছে, কিন্তু এক সময় তো দুর্গন্ধ হয়ে গেছে, যে পোকা হয়ে যাওয়া বা ম্যাগটস হয়ে যাওয়াটা। তখন তো পরিবারের সদস্যরা সবাই জানছে, কিন্তু তখন কষ্ট করে এত দূরে একদম পল্লী এলাকা থেকে ঢাকায় ক্যান্সার ইনস্টিটিউট ছাড়া আর কোথাও তেমন চিকিৎসার ব্যবস্থা ছিল না। হাজবেন্ডও কি বুঝতে পারে নাই?
এইটাও একটা ব্যাপার, এটা আসলে কিছু মানে আমরা মানে অস্বাভাবিক বিষয় থাকে না। গ্রামে তো দেখা যাচ্ছে যে হয়তো হাজব্যান্ডও ঠিক এরকমই অশিক্ষিত বা হয়তো বুঝতে পারে নাই। এবং আমার জীবনে আরেকটা মনে আসছে, একজন ডাক্তার মানে স্ত্রীও ডাক্তার হাজব্যান্ডও ডাক্তার, সেই পেশেন্টও কিন্তু একদম স্টেজ 3 বা 4 আসছে ডায়াগনোসিস। এটা কি করে হয়, তাই না? অসম্ভব মনে হয় না? কিন্তু এরকম কিছু ঘটনা তো ঘটে, আর গ্রামের মহিলাদের কথা তো বাদ। তো যাই হোক, ওইটা আলটিমেটলি মেটাস্টেসিস হয়ে গেছে, তার লাংসে ছড়াই গেছে। আলটিমেটলি তখন আমাদের বুঝলাম যে চিকিৎসা করে খুব একটা লাভ হবে না। তারপরেও আমরা কিন্তু কখনোই বলি না। এবং আজকে আপনার মাধ্যমে আমি দর্শকদের আরেকবার বলতে চাই, ওই যে বললাম তেমন করার কিছু থাকে না, তেমন কিছু থাকে না বললাম, কিন্তু কিছুই করার থাকে না তা কিন্তু আমি বলবো না। কারণ চিকিৎসা বিজ্ঞান কিন্তু বলে যে ওই সুস্থ হওয়ার সম্ভাবনা যখন নাই আমরা বুঝতে পারি, তখনও কিন্তু তাকে বলবো না যে যান ভালো মন্দ যা খান খাওয়ান বাড়িতে নিয়ে যান, হ্যাঁ যা। এটা কিন্তু আগের কথা, অনেক আগের কথা। এখন আমরা সেটা বলবো না, কারণ ওই সময়েও পেলিয়েটিভ কেয়ার বা প্রশমন চিকিৎসা নামের একটা আধুনিক চিকিৎসা আছে। এইটা নিয়ে আমি শুধু এইটুকু কথা প্রসঙ্গে বলে রাখলাম, পরে সুযোগ পেলে এই সম্পর্কে আর একটু বলবো। তো এই ধরনের রোগী, আর জরায়ু মুখের ক্যান্সারের রোগী তো আরও লজ্জায় সংকোচে কিছুই বলে না। তো এই জিনিসটা আমাকে আলটিমেটলি, যেটাকে আমি তো 93 সালে ক্যান্সার ইনস্টিটিউটে জয়েন করলাম মনের মধ্যে একটা আগ্রহ নিয়ে ক্যান্সার নিয়ে কাজ করার। আমি আউটডোরে বসে আস্তে আস্তে তখনই কিন্তু ক্যান্সার সচেতনতার কার্যক্রমগুলোর সাথে আমি জড়িত হইলাম। কিছু বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিছু কার্যক্রম ছিল লিমিটেড, সেগুলির মধ্যে জড়িত হইলাম। ঢাকার বাইরে আমার মনে আছে যে আরও আমরা আরো বিভিন্ন পর্যায়গুলো সম্পর্কে শুনবো, মানুষের যে কুসংস্কার কাজ করে ক্যান্সার নিয়ে, সে বিষয়গুলো শুনবো। আমরা একটু বিরতি নিয়ে আসছি। ওকে দর্শক, আমরা শুনছি হাবিবুল্লাহ তালুকদার রাস্কিনের কাছ থেকে ক্যান্সার নিয়ে, নারীদের বিশেষ করে স্তন ক্যান্সার এবং জরায়ুমুখ ক্যান্সার নিয়ে সচেতনতামূলক বিষয়গুলো। আপনারা আমাদের সাথেই থাকুন, শুনতে থাকুন এই গল্পগুলো। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন থেকে নেয়ার আজকের পর্বে। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন। তিনি নারীদের জন্য কাজ করছেন, নারীদের স্তন ক্যান্সার এবং জরায়ুমুখের ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরির কাজটি করছেন। আবারও চলে যাচ্ছে আপনার কাছে। যেটা বলছিলাম যে নারীদের এই ধরনের যে গ্রাম থেকে বা প্রত্যন্ত এলাকা থেকে যারা আসতো অ্যাডভান্স স্টেজ, যেগুলো দেখে আমার মধ্যে একটা পর্যায়ে মনে হলো যে নারীদের নিয়ে কাজ করা দরকার। আমি কিন্তু অনেকে ভুল বুঝে যে আমি শুধু নারীদের ক্যান্সার নিয়ে কাজ করি, কিন্তু আমি একজন ক্যান্সার রোগতত্ত্ববিদ বা প্রতিরোধ কার্যক্রমের মধ্যে কিন্তু সব ক্যান্সারই পড়ে। ভুল বোঝার যে বিষয়টা বললেন, যে ভুল বোঝে এবং আপনাকে নানা কথা শুনতে হয়েছে, ওইটাও আছে, আপনি যেটা মেন করছেন সেটাও আছে। তো আমি সেটাও বলবো। তার আগে এটা বলি যে অনেকেই আমাকে কিন্তু অনেকে এরকমভাবে পোর্ট্রেট করে দিয়ে আমি নারীদের ক্যান্সার নিয়ে কাজ করি, কিন্তু আমি কিন্তু আসলে কর্মক্ষেত্রটা ওভারঅল ক্যান্সার প্রতিরোধ, ক্যান্সার রিসার্চ নিয়ে কাজ করার একটা মধ্যেই আমি আছি। কিন্তু নারীদের ক্যান্সারটা নিয়ে একটু বেশি জোর দেওয়া হয় কেন, সেটা একটু বলি। আর আপনি যেটা জানতে চাইলেন সেটা একটু বলতে পারি। একজন পুরুষ ডাক্তার হয়ে একদম শুরুর কথা যদি বলি যে 93 থেকে আমি শুরু করলাম ক্যান্সার প্রতিরোধ নিয়ে কাজ করা, সচেতনতা নিয়ে কাজ করা। আর 2004 সালে প্রথম ব্রেস্ট ক্যান্সার নিয়ে একদম, তখন যে জিনিসটা হলো যে নারীদের কাজ নিয়ে আমি পুরুষ ডাক্তার হয়ে কেন উৎসাহী হইলাম, এটা অনেকের মধ্যে একটা রহস্য। কেন, কেউ ভালোভাবে দেখে, কেউ আবার একটু মানে বাঁকা চোখেও দেখে। আর যখন আমি শিক্ষা প্রতিষ্ঠানে যখন ক্যান্সার নিয়ে কাজ করা শুরু করলাম, প্রথম দিকে খুবই মনে হয়েছে, কারণ বাস্তবতা এরকমই ছিল তখন যে আমি হয়তো কোনো একটা কলেজে আমাদের পক্ষে কেউ গিয়ে বলছে যে একটা ক্যান্সার সচেতনতামূলক প্রোগ্রাম হবে, এরকম মানে কিনোট স্পিকার বা প্রধান বক্তা হলো ডাক্তার হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন। তো দেখা যাচ্ছে মেয়েদের কলেজ বা মেয়েদের ইউনিভার্সিটির হলের মধ্যে অনেকেই প্রথম দিকে বলতো যে একজন মানে নারী চিকিৎসক থাকলে ভালো হয় না। তো যাই হোক, প্রথম দিকে তখন আমি বললাম হ্যাঁ আমার সাথে একজন নারী চিকিৎসকও থাকবে, উনি কোনো পরবর্তীতে কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো সমস্যা থাকলে সেগুলি শুনবে, কিন্তু মূল আলোচনাটা আমিই করবো। আমি বলতাম যে ঠিক আছে। আমি নিজে যখন কথা বলতাম কোনো প্রিন্সিপালের সাথে বলতে, আমাদের ম্যাডাম আমাকে শুরু করতে দেন, শুরু করার পর আর কিছু থাকবে না, আর কোনো সমস্যা থাকবে না। এইটা ছিল একটা বিষয় প্রথম দিকে। এই বিষয়টা নিয়ে কেউ একটু করতো। আর সমস্যাটা ওইরকম ছিল যে আমার মনে আছে ঢাকার বদরুন্নেসা কলেজে আমি মনে হয় প্রথমে একটা প্রোগ্রামে গেলাম, সেটা এরকম 2004 বা 2005 সালের দিকের ঘটনা। তো মেয়েরা আছে, টিচাররা আছে, তো
আমি শুরু করলাম, আজকে আমি কথা বলবো মূলত স্তন এবং জরায়ু মুখের ক্যান্সার নিয়ে। মেয়েদের একদম মাথা নিচু করে, তার একদম লজ্জায় মানে মাথা নিচু করে টিচারদের সামনে একজন পুরুষ ডাক্তার আমি স্তন এবং জরায়ু মুখ নিয়ে বলছি। তো আমি মানে একটু, আমি তো এমনি নর্মালি কথাটা বলে ফেলি খুবই করে, কিন্তু আমার কাছে একটু তখন এরা তো আপনি নিজে লজ্জা, এত অপ্রস্তুত হয়ে লজ্জা গেলেন। পাচ্ছে, এর মধ্যে আমি কি বলবো, এরা কি শুনবে। তা আমি বললাম যে তোমরা তো খুব লজ্জা পাচ্ছ, তাহলে এক কাজ করি, আজকে আর বক্তৃতা দিব না এই বিষয় নিয়ে, আমি শুধু একটা কথা প্রশ্ন জিজ্ঞেস করি, তোমরা চলে যাও। আচ্ছা বলো তো, আমাদের শরীরে মানে আমাদের যে পেটের মধ্যে আছে কি কি অঙ্গ আছে? তো দু একটা নাম বলো, লিভার, কিডনি, এই। তো বলার পরে আমি বলতাম যে ঠিক ওই রকমই আরেকটা অঙ্গ, যেটা হলো নাম হলো ইংরেজিতে ইউটেরাস, বাংলায় জরায়ু। এবং এই জরায়ুর মধ্যে তুমি, আমি, আমরা সবাই জন্ম নেই মায়ের পেটের এই জরায়ুর মধ্যে। বলে 9 মাস, আসলে 9 মাস বা 10 মাস বলে না, বা আসলে তো 9 মাস প্লাস মাইনাস 7 দিন যেটা হয়, এই সময়টা আমরা ওই মায়ের পেটের ওই জরায়ুর মধ্যে তিল তিল করে বড়। তো এক সময় আমরা ভূমিষ্ঠ হই, ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম পুষ্টিটা কোত্থেকে আসে? মায়ের স্তন থেকে, মায়ের বুকের দুধ। তাহলে যে মা তার সন্তানকে ধারণ করলো জরায়ুর মধ্যে 9 মাস বা তারও বেশি সময়, প্রথম পুষ্টি দিল তার স্তন থেকে। তাহলে একজন নারী হিসাবে বা একজন মা হিসাবে এটা কি কোনো লজ্জার বিষয়? এটা তো গর্বের বিষয় যে আমি আমার সন্তানকে, সেই সন্তান হতে পারে দেশের প্রেসিডেন্ট হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, একজন ডাক্তার হতে পারে, একজন সাধারণ একজন মাঠের কর্মী হতে পারে, কিন্তু সবাই তো মায়ের ওই পেটে ওই জায়গাতেই জন্ম হয়, কেউ তো আলাদা জায়গায় জন্ম হয় না, তাই না? তো তাহলে এই দুইটা বিষয় নিয়ে কোনো লজ্জা পাওয়ার দরকার আছে? তোমরা যেভাবে লজ্জা পাচ্ছ, আমি তো তাহলে আজ কিছু কোনো কথাই বলতে পারবো না। তখন ওরা একটু স্বাভাবিক হলো, এবং আমি তখন প্রায় 1 ঘন্টা আমি কথা বললাম, ক্যান্সার কি, টিউমার কি, ক্যান্সার কীভাবে হয়, তারপরে গিয়ে ব্রেস্ট ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সার নিয়ে একদম। আর আমার মনে আছে হলি ক্রস কলেজে 1200 স্টুডেন্ট, নতুন একটা অডিটোরিয়াম হলো, 1200 মেয়ে, তারা ফ্লোরে বসে আছে সবাই, এবং ওইখানে এরকম 2 ঘন্টার মতো আমি বক্তব্য রাখলাম পুরো ক্যান্সার নিয়ে, এই সেই। এবং ওদের মধ্যে আস্তে আস্তে পরবর্তীতে অনেক মানে মেয়েদের স্কুল, কলেজ, পাবলিক ইউনিভার্সিটিতে বোধহয় একটাও বাকি নাই পুরানাগুলা যে মেয়েদের হলে আমি না গেছি, মানে বাংলাদেশের সব জায়গায় বড় বড় অনেক কলেজে, দূর দূরান্তের অনেক কলেজে গেছি। তো এইটা আস্তে 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 এখন এখনো কি হয়েছে? না, এখন আগের মতো না। এখন কিছু কিছু এলাকায়, আমি নাম বলতে চাই না ওই এলাকাগুলাই, কিছু কিছু এলাকায় এখনো একটু আগ্রহটা কম থাকে, বুঝাইতে কষ্ট হয় কর্তৃপক্ষকে যে এখানে ক্যান্সার নিয়ে আলোচনা করব, বিশেষ করে মেয়েদের ক্যান্সার নিয়ে কথা বলাটা কিছু কিছু এলাকায় আছে। আস্তে আস্তে এগুলি আস্তে আস্তে আমার মনে হয় যে এখন, এবং টেলিভিশনে যখন আমার এই ব্রেস্ট ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সার নিয়ে কথা বলার জন্য আমি আমন্ত্রণ পাই, তো তখন খুব খুব স্পর্শকাতর যে পাবলিক মিডিয়াতে আমি কথা বলবো, এবং ওইখানে হয়তো ওই মেয়েদের সামনেই বলছি, স্কুলে বা কলেজে, এখানে নারী পুরুষ পরিবারের সবাই একসাথে কথা বসবে হয়তো টেলিভিশনের সামনে। আমি এই যে স্পর্শকাতর কিছু আছে না, যে জরায়ু মুখের ক্যান্সারের লক্ষণগুলো যখন বলতে হয়, তখন আমাকে অনেক স্পর্শকাতর কথা বলতে হয়, এর রিস্ক ফ্যাক্টর বা কারণগুলো বলতে গেলে অনেক স্পর্শকাতর কথাগুলো বলতে হয়। এবং আমার মনে হয় যে বোধহয় আমি পুরুষ ডাক্তারদের মধ্যে বোধহয় আমি প্রথম হব যে যারা টেলিভিশনে বিশেষ করে এইভাবে এই কথাগুলো সরাসরি বলতে হয়েছে। এবং আমার তো কথাবার্তা বলতে আজকে বরং একটু জড়তা মনে হচ্ছে, মাঝে মাঝে থেমে যাচ্ছে, কিন্তু আমার তো সাধারণত এগুলি যখন বক্তৃতা দিই তখন কোনো জড়তা থাকে না, আমি একদম বলতে থাকি এবং আমার একটা জিনিস আছে যে আপনার পরিবারের কি কেউ ছিল যে যার এরকম হয়েছে বা তাকে দেখে আপনি হলেন, এরকম কি আছে কেউ যে মানে আপনার পরিবারের সদস্যদের মধ্যে কারো এই অসুস্থতাটা আছে? ওইটা তো আছে, ওটা আছে, ওটা তো ওইটার জন্যই যে আমি এদিকে আকৃষ্ট হয়েছে তা না। যেমন আমার ফুপুর ব্রেস্ট ক্যান্সার ছিল, সেটা তো আজকে থেকে কত বছর হবে, 45 বা 50 বছর আগে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। ওনার চিকিৎসা কিছুটা দেশে হয়, কিছুটা বিদেশে হয়। ওই ফুপু এখনও জীবিত, এখনও উনি ডিমেনশিয়ায় আক্রান্ত, সবাইকে তো চিনতে পারে না আমাদেরকে, প্লাস হুইল চেয়ারে অন্য কারণে, কিন্তু উনি কিন্তু
ব্রেস্ট ক্যান্সার থেকে পুরোপুরি মুক্ত। Relief এই হয়েছে। কথাটা বলে রাখি যে ব্রেস্ট ক্যান্সার যে ভালো হয় বা যে কোনো ক্যান্সারও যে ভালো হওয়া সম্ভব, আমার আপন ফুফু ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। এবং আমি একটু এখন জানতে চাইবো যে যে কেটে ফেলে দেওয়ার যে একটা বিষয় আচ্ছা। থাকে, ওইটা ওই বিষয় নিয়ে। এইটা তো তখন তো চিকিৎসার মধ্যে পুরাটা ফেলে দেওয়াটাই একমাত্র অপশন ছিল। চিকিৎসা মানে ওই পর্যায়ে যদি আসে, আবার এমন পর্যায়ে আসে যে তখন আর অপারেশন স্টেজ পার হয়ে গেছে, এমনও তো আসতো আমি প্রথম দিকে যেগুলি বললাম। আর ব্রেস্ট ফেলে দেওয়া মানে অপারেশন করাটা তো একটু প্রাথমিক পর্যায়ে আসলেই তো অপারেশনটা ফার্স্ট প্রায়োরিটি থাকে। তো সেই পর্যায়ে আসলে তখন পুরা ব্রেস্টটা ফেলে দেওয়াটাই ছিল একটা অপশন। যদিও এই মুহূর্তে আমরা কিন্তু ওই জায়গায় নাই। এখন কিন্তু প্রায় সব রোগীকেই আমরা বিসিটি বা ব্রেস্ট কনজারভিং থেরাপি যেটাকে বলি, মানে ব্রেস্টটা রেখে দিয়েই আংশিক কেটে ফেলে চিকিৎসা করাটা, এটাই এখন লেটেস্ট যদি বলি এমন যদি বলি যে আগে কেটে ফেলে দেওয়ার একটা সিদ্ধান্ত ছিল জন্যই কি তারা আসতে দেরি করতো, এরকম কি আছে? হ্যাঁ, কিছু কিছু বেলায় ছিল এরকম, ছিল কিছু বেলায় এরকম ছিল। তো আমি আরেকটা কথা বলে রাখি, আমার নিজের বোনের কিন্তু ব্রেস্ট ক্যান্সার, আমার নিজের বোন কিন্তু ব্রেস্ট ক্যান্সার সার্ভাইভার। সেটা পরে আমি যখন ক্যান্সার নিয়ে কাজ শুরু করার পরে আমার আপন বোন। এবং আমি পড়েছি যে আপনার টেলিভিশনে আপনার সেই অনুষ্ঠান দেখেই তিনি আর কি বুঝতে পারেন। রাইট, একটা ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমার একটা 7 মিনিটের একটা প্রোগ্রাম খুব মানে দেখলাম যে খুব হয়েছে, মানে পরে আবার আমাদের সোশ্যাল মিডিয়াতেও খুব। তো ওই অনুষ্ঠানটাই ওখানে আমি ওই 7 মিনিটের মধ্যেই আমি বলতেছিলাম যে ব্রেস্ট কিভাবে নিজে নিজে এক্সামিন করতে হয়। তো আমার বোন জামালপুরে থাকতো, তো অনুষ্ঠানটা আবার রাতের বেলা প্রচার হইতো, পুনঃপ্রচার। তখন ভালো করে শোনার পরে তার মনে হয়েছে যে আমার একটু দেখা দরকার। তো তখন নিজে নিজে দেখতে গিয়েই হাতে যে টের পায় যেরকম একটা আছে। আমাকে পরের দিন ফোন করে, আমি যদিও সব রুগীকে এরকম কিছু হইলেই আর ঢাকায় আসতে বলি না এখন, কারণ ধারে কাছে যেখানে সম্ভব সেখানেই যাইতে বলি। বাট আমার বোন সে সাথে সাথে পরের দিন চলে আসছে এবং ওই দিনই তার এফএনএসসি নামের একটা পরীক্ষা আর কি, সে পরীক্ষা করা হলো। তারপরে এখন কিন্তু আমরা এফএনএসসিও প্রমোট করি না। আমি অনেক কথা, যেহেতু আমার অনেকগুলো বছর হয়ে গেছে, তো 35 বছর মানে 35 বছর আগে যেগুলো বলতাম এখন কিন্তু অনেক কিছু চেঞ্জ করে বলতেছি। এখন কিন্তু আমরা এফএনএসির কথা বলি না, আমরা এখন বায়োপসির কথা বলি, কোর বায়োপসির কথা বলি। এটা ব্যাখ্যা পরে সুযোগ থাকলে বলবো। আপাতত এখানে বলে রাখি যে আমার বোনকে আনলাম এবং ওই দিনই আমাদের ওখানে ইনস্টিটিউটেই তার এফএনএসসি হলো। 2 দিনের মধ্যে রিপোর্ট আসলো এবং আমাদের সার্জনটা দেখলো, দেখে বললো যে তার অপারেশন লাগবে। অপারেশন করার পর্যায়ে আসছে অ্যাটলিস্ট। এটা আলহামদুলিল্লাহ যে ওনার ওই পর্যায়ে, ওই অনুষ্ঠানটা দেখে হয়তো ওই দিনে যদি এক্সামিন না করতো তাহলে হয়তো কি হতো সেটা পরের কথা। কিন্তু এবং প্রথমেই যে জিনিসটা হলো যে আমাদের নারীদের মধ্যে অনেকের পরিবার হাজব্যান্ড বা অন্য মুরব্বীদের একটা থাকে যে নারী চিকিৎসক ছাড়া আমি চিকিৎসা করবো না। তো আমার বোনের বেলায় এই ধরনের একটা কথা আসলো যে সার্জন তো দেখাইতে হবে। নারী সার্জন তখন খুবই কম ছিল, আর ক্যান্সার সার্জন তো তখন ছিলই না নারীদের মধ্যে ওইরকম আমার জানা মতে। তো ওই প্রথম আমি বাধা দিলাম যে না, নারী পুরুষ খোঁজা যাবে না। একটা অসুখ, সেই ডাক্তার সেটা নারী না পুরুষ সেটা আমি দেখবো না। যেহেতু আমার কলিগরা যে কজন ক্যান্সার সার্জন আমার সাথে কাজ করতো আমাদের ইনস্টিটিউটে, তারা তখন সবাই ছিল পুরুষ ডাক্তার সার্জন। আমি বললাম এটা ভুলে যাও, নারী আর পুরুষ বিভেদ করা যাবে না। তো আমার ডাক্তার তো ডাক্তারই, নারী পুরুষ না। কিন্তু বাস্তবতা তো সেটা না। বাস্তবতা আমি বলি, আমি দেখতাম যে অপারেশনটা আমাদের কলিগদের যারা পুরুষ সার্জন তাদেরকে দিয়ে করাইতে যে খরচ হইতো তার 3 গুণ টাকা দিয়ে 4 গুণ টাকা দিয়ে ওই যে 1 জন 2 জন 3 জন নারী সার্জনকে দিয়ে করাইতে হবে। মানে 3 গুণ টাকা খরচ করেও কিন্তু ওখানে যাওয়ার নজির আছে, এটা অনেক আছে। তো যাই হোক, আমার প্রথম এই যে সামাজিক যে মিথ বা ভ্রান্ত ধারণাগুলো ভাঙার একটা প্রথম পর্যায়ে হলো আমার বোনের চিকিৎসা করতে গিয়ে যে প্রথম অপারেশনের সময় পুরুষ সার্জন আমার কলিগ যারা তারাই করবে। অন্যরকম দাবি আসছিলাম না। ওকে, নাম্বার 1। 2 নম্বর হলো চিকিৎসা দেশের বাইরে যেতে হবে। তখন সবার একটা হলো যে দেশের বাইরে যেতে হবে। তো আমি বললাম কোনোভাবেই না, আমি এখানে থাকা অবস্থায় আমার বোনের চিকিৎসা কেন বিদেশি হবে? এমন কিছু যদি থাকে সেটা আমাদের দেশে হচ্ছে না, খুব কমপ্লিকেটেড কিছু, এরকম কিছু। এটা ছিল আরেকটা যুদ্ধ, কারণ পরিবারের অনেকের মধ্যে ছিল বা ইভেন এমনও কথা শুনতে হয়েছে যে
মানে বোনের চিকিৎসায় হয়তো খরচ টরচ করতে হবে আমার, ওই জন্য আমি খরচ বাঁচানোর জন্য আমি হয়তো দেশে চিকিৎসা করাচ্ছি। আমি যে অসম্ভব, আমার বোনকে আমি বিদেশে যাইতে দিব না। আলটিমেটলি দেশেই পুরো চিকিৎসাটা হয়েছে, এবং আজকে 15 বা 16 বছর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ভালো আছে আমার বোন। এখনো মাঝে মাঝে চেক আপ করতে হয়, কিন্তু এই যে ক্যান্সার যে কুসংস্কার নয়, ভয় নয়, সচেতনতা, এটা আপনার কাছ থেকে শুনছি, আপনার গল্পগুলো থেকে। আবারও একটি বিরতি নিয়ে আসি। দর্শক, আমরা সচেতনতার কথা শুনছি, এই গল্পগুলো আপনাদের মাঝে আলো ছড়িয়ে দিক, আপনাদের মনের অন্ধকারকে দূর করুক। আমরা গল্প আরও শুনবো, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এসেছি আমাদের গল্প নিয়ে। আপনারা নিশ্চয়ই আমাদের সাথে ছিলেন। হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন, এই যে কম বয়সী মেয়েদের মধ্যেও দেখা যায় যে স্তন ক্যান্সার হচ্ছে বা জরায়ু মুখের, এই বিষয়গুলো কিভাবে আসলে সচেতনতার জায়গা যদি তৈরি করার জন্য বলি, আপনি কিভাবে বলবেন? এমনি সাধারণত ওয়েস্টার্ন কান্ট্রিতে 50-এর পরে গিয়ে ব্রেস্ট ক্যান্সার রোগী বেশি পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে আমরা দেখলাম, আমরা যখন প্রথম হাসপাতাল ভিত্তিক ক্যান্সার রেজিস্ট্রি চালু করতে পারলাম, এটা আমাদের বিভাগ বা আমি জয়েন করার পরে একটা বড় সফলতা, যে একটা হাসপাতাল ভিত্তিক পরিসংখ্যান। তো আমরা দেখলাম যে আমাদের দেশে 35 বছরের পরেই ওই মানে বেশি দেখার হারটা, যেটা বললাম এজ গ্রুপে ব্রেস্ট ক্যান্সার, এইটা নিয়ে আমরা এখনও, আমি কিন্তু অতটা নিশ্চিত বলতে পারবো না যে আরও গবেষণার দরকার আছে। এখানে জলবায়ুর কথা বলতে পারি, বা আরও কোনো আমাদের কিছু খাবারের ভেজাল, এইটা কাজে লাগতে পারে, কাজ করতে পারে। তবে যেটা আমরা বলতে পারি, মানে কিছু একটা কেন বেশিরভাগই 35-এর পরেই হচ্ছে, যেখানে ওয়েস্টার্ন কান্ট্রিতে 50-এর পরে হচ্ছে, এটা নিয়ে আরও গবেষণা দরকার আছে। কিন্তু যেটুকু বলা যায় অলরেডি আমরা বলতে পারি, সেটা হলো যে আমাদের লাইফস্টাইলের মধ্যে যে কিছু পরিবর্তন হয়ে গেছে। আমরা যদি 30 বছর আগের যদি জীবনযাপনের কথা বলতাম, সে মেয়েদের কথা আমি বলি, সেটা হলো যে মেয়েদের বিয়ে হয়ে যেত অল্প বয়সে। এখন অল্প বয়সে বিয়েটা কিন্তু আবার জরায়ু মুখের ক্যান্সারের একটা রিস্ক ফ্যাক্টর, কিন্তু দেরিতে বিয়ে হওয়া আবার ব্রেস্ট ক্যান্সারের একটা রিস্ক ফ্যাক্টর। দেরিতে বলতে 30-32-এর পরে গিয়ে বিয়ে হলে, তারপরে বাচ্চা না হলে, অথবা বাচ্চাটা যদি একটু ওই যে এরকম দেরিতে হয়, বাচ্চাকে যদি বুকের দুধ না খাওয়ানো হয় কোনো কারণে, এগুলি কারণে আমাদের এই যে আমাদের নারীরা এখন লেখাপড়ায় আগের থেকে অনেক আগে আসছে না, কর্মজীবী হয়ে গেছে আমাদের অনেক নারীরা, একেবারে যদি গার্মেন্টস ওয়ার্কার থেকে যদি বলেন যে একদম সর্বোচ্চ পর্যায়ে নারীরা। কিন্তু এখানে যে একটা লাইফস্টাইলের মধ্যে এই পরিবর্তনটা, যে দেখা যাচ্ছে মানে কর্ম পরিবেশে বাচ্চাকে যে ব্রেস্ট ফিডিং করানোর জন্য যে ওইরকম একটা কর্নার, যেটা এটা কিন্তু সব জায়গায় নাই, বরং অনেক প্রতিষ্ঠানেই নাই। এটাও একটা কারণ, আমার মনে হলো বলে এখন বলে ফেললাম আর কি। এটা আরও কিছু কারণ আছে। খাবার দাবারের মধ্যে অনেক পরিবর্তন আসছে। এখন আমাদের ছেলেমেয়েরা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড যেগুলি খায়, খুব দ্রুত কিন্তু মোটা হয়ে যাচ্ছে অনেকে অল্প বয়সে। এবং এই মোটা হওয়াটা, মানে স্থলাঙ্গিনী হওয়াটা, যেহেতু ব্রেস্ট ক্যান্সারের একটা রিস্ক ফ্যাক্টর, এটাও কিন্তু এই যে আমাদের লাইফস্টাইলের মধ্যে পরিবর্তন। আমাদের যেমন কায়িক পরিশ্রম না, গ্রামে আমাদের মেয়েরাও কিন্তু অনেক, স্কুলে যেতেই তো অনেক দূরে হাঁটতে হইতো এক সময়, কলেজে যেতে এক সময় হাঁটতে হইতো, এখন তো হাঁটাহাঁটির কোনো ব্যাপার নাই, তাই না? আমাদের গ্রামীণ অনেক নারীরা কিন্তু অনেক কঠিন পরিশ্রমের কাজ করতেন, তারা ইভেন সংসার যারা করতেন, ধান টান করা, ফসল টসলি করা, এবং অনেক পরিশ্রম করতে হতো, তাই না? এখন কিন্তু এই পরিশ্রমের জায়গাটা কমে আসছে, যার কারণে রাইট এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির অভাবে এই যে মুটিয়ে যাওয়ার আরেকটা কারণ কিন্তু এটাও, এবং সেটাও কিন্তু ব্রেস্ট ক্যান্সার ঝুঁকি। তার মানে আমি যেটা বলছি যে এই যে বিশ্বায়ন যেটা বলি আমরা, ওই গোলার্ধে কি একটা নতুন জিনিস আসছে, আমরা সাধারণত আমাদের দেশে আমরা জেনে ফেলছি বা ওই জিনিসটা পেয়ে যাচ্ছি, কিন্তু ভালো জিনিসের চাইতে তো খারাপ জিনিসটা বেশি আমরা তাড়াতাড়ি নেই, তাই না? সেটাই চলে আসছে আমাদের খাবার দাবারের মধ্যে, আমাদের কিছু অভ্যাসের মধ্যে চলে আসছে, আমাদের লাইফস্টাইলটা যে বললাম যে এরকম। তো সেই কারণে আরেকটা জিনিস আছে যে আমাদের অপরিকল্পিত নগরায়নটাও একটা ফ্যাক্টর, সার্বিকভাবে ক্যান্সারের জন্য ফ্যাক্টর। ক্যান্সার, ডায়াবেটিস বা এই যে হৃদরোগ, এগুলি যে অসংক্রামক রোগ যেগুলো বলিস, এগুলি কিন্তু, কারণ এখন শহর হচ্ছে, হাঁটার জায়গা নাই, খেলার মাঠ নাই, ইউনিভার্সিটিতে খেলার মাঠ নাই, একটা বিল্ডিংয়ের মধ্যে একটা ইউনিভার্সিটি, এই যে বিষয়গুলো কিন্তু আমাদের ক্যান্সারের মধ্যে, এবং বিশেষ করে স্তন ক্যান্সারের কথা আমি বলছি। আমি একটু জানতে চাইবো যে পুরুষদের কি স্তন ক্যান্সার হতে পারে? এটা অবশ্য আগে এক সময় আশ্চর্যের সময়, এখন কিন্তু অনেকেই জানে ব্যাপারটা। পুরুষদেরও স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে, তবে সেটা 100 ভাগের 1 ভাগ নারীদের তুলনায়।
তার মানে হবে না এমন না, কিন্তু 100 ভাগের 1 ভাগ রিস্ক আর কি। তো এই হলো আমাদের লাইফস্টাইলের পরিবর্তন। এই সমস্ত কারণে আপনি যে প্রশ্নটা করছিলেন আমি বলার চেষ্টা করলাম। আরও কিছু আছে যে মানে কেউ যদি প্রথম মানে নিজে নিজে চেক আপ করার যে বিষয়টা থাকে, যে নিজেই বুঝতে পারার, সেই পরীক্ষাগুলো কিভাবে করবে? আচ্ছা, তাহলে আবার একটু একাডেমিক আলোচনায়, সেটা হলো যে স্তন ক্যান্সারের আমরা যদি আর্লি ডিটেকশন বা প্রাথমিক অবস্থায় নির্ণয় করার একটা পদ্ধতি হলো যে লক্ষণগুলো যদি আমরা জানতে পারি, এটা কিন্তু যে কোনো ক্যান্সারের বেলায় আমি বলছি যে আগে যদি লক্ষণগুলো জানাইতে পারি সবাইকে, ওই ধরনের লক্ষণ দেখা দিলেই যদি সবাই হাসপাতালে বা ডাক্তারের কাছে যান, তাহলে কিন্তু আগে ধরা পড়বে, আগে ভাগে ধরা পড়বে। আর আগে ভাগে ধরা পড়ার তো অনেক অনেক সুফল, চিকিৎসার ফলাফল ভালো হয়, সুস্থ হওয়ার হার বেড়ে যায়, রোগীর উপর শারীরিক কষ্ট কম হয়, সবগুলো পদ্ধতি হয়তো লাগেই না, এবং আর্থিক চাপটাও কম হয়, তাই না? আমাদের দেশে অনেক মানুষই তো ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে দারিদ্র্য সীমার নিচে চলে যায়। তো যাই, এখন এইটা গেল যে আগে ভাগে ধরা। এখন আমরা বলি ক্যান্সার স্ক্রিনিং। ক্যান্সার স্ক্রিনিং মানে হলো লক্ষণ দেখা দেওয়ার আগেই আমরা কিছু পদ্ধতি বা কিছু পরীক্ষা নিরীক্ষার আশ্রয় নিব, যাতে আগেই ধরা পড়ে। ক্যান্সারের লক্ষণ তো চোখে পড়লো না বা দেখা দিল না বা নজরে আসলো না, এরকম যদি হয়, কিন্তু তারপরেও তাকে আগে ভাগেই কিছু পরীক্ষা করার যে পদ্ধতি, সেটাই হলো ক্যান্সার স্ক্রিনিং। অর্থাৎ যার মধ্যে ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে, কোনো না কোনো ঝুঁকি, এই যে বললাম যে যেমন ব্রেস্ট ক্যান্সারের জন্য আমরা বলি ফ্যামিলি হিস্ট্রি, বলি নাই আমি, যে মায়ের দিকের নিকটাত্মীয় কারো থাকলে, মা, খালা, বড় বোন, তার মধ্যে একটা ঝুঁকিটা একটু বেশি থাকে, অথবা বিয়ে হয় নাই বা বিয়ে হয়েছে তো বাচ্চা হয় নাই, বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় নাই বা মোটা হয়ে গেছে, এই সমস্ত রিস্ক ফ্যাক্টর আছে, কিন্তু কোনো লক্ষণ নাই, তিনিও কিন্তু এই চেক আপের আওতায় আসবেন। এর নামই কিন্তু ক্যান্সার স্ক্রিনিং। এটাই সবাই মনে করে যে ক্যান্সার স্ক্রিনিং মানে হওয়ার পরে যাব না, হওয়ার পরে যাব না, ইভেন কোনো লক্ষণ না থাকলেও যেতে হবে আপনাকে, যদি এই রিস্ক ফ্যাক্টরগুলো থাকে। এবং এই জরায়ুমুখ ক্যান্সারের জন্য তো এখন টিকাও বের হয়েছে। হ্যাঁ, আসছি আমি। তার মানে যে কোনো ঝুঁকি থাকলে, রিস্ক ফ্যাক্টর থাকলে, তাহলেই কিন্তু চেক আপের আশ্রয় নিতে হবে, লক্ষণ না দেখা দিলেও। আচ্ছা, ঝুঁকি সবারই আছে, কারণ মানে বয়সটাও কিন্তু একটা ফ্যাক্টর। আপনি যেটা বলছিলেন আমাদের দেশটাই বয়স একটা বাড়বে, ঝুঁকি। স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়বে। আসি এবার আপনি যে প্রশ্নটা করলেন, এটা একটু উত্তর দেই। সেটা হলো যে জরায়ুমুখের ক্যান্সারের জন্য একটা টিকা আছে। তার আগে আমি বলি, স্তন ক্যান্সারের কথা তো বললাম, আপনি কিন্তু আগের প্রশ্নের উত্তরটা আমি শেষ করতে পারিনি। সেটা হলো নিজে নিজে পরীক্ষা। তো আমি ছিলাম যে ব্রেস্ট ক্যান্সারের যে স্ক্রিনিং বললাম, স্ক্রিনিংয়ের 3টা পদ্ধতি। একটা হলো যে উন্নত দেশে, উন্নত বিশ্বে বা আমাদের দেশেও যেখানে যেখানে বড় বড় শহর বা সেখানে সুযোগ আছে, ম্যামোগ্রাম নামের একটা স্পেশাল এক্সরে, যেটা ব্রেস্টের মধ্যে কোনো সূক্ষ্ম পরিবর্তন হলে সেটা ধরা যায়। ম্যামোগ্রামের একটা বিকল্প অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করা যায়, সেটা হলো আলট্রাসোনোগ্রাম, ব্রেস্টের আলট্রাসোনোগ্রাম। ওইখানে কোনো চাকা, পিণ্ড বা কোনো ছোটো ছোটো পরিবর্তন থাকলে এটা ধরা পড়ে। এটা একটা পদ্ধতি। আরেকটা হলো ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। এটা মানে হলো যে একজন চিকিৎসক কিংবা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীকে দিয়ে ব্রেস্টটাকে এক্সামিন করানো। এটা কিন্তু আমাদের দেশে একদম মানে প্রণোদিত হয়ে ব্রেস্ট এক্সামিন করতে যাবে, এটাও কিন্তু আমাদের দেশে একসময় ভাবতাম যে যাবে না। এখন কিন্তু অনেকেই আসছে, শহরের বা যারা একটু শিক্ষিতা, তারা সচেতন, তারা কিন্তু আসতেছে, কিন্তু এখনও গ্রামের অনেকেই এর আওতার বাইরে আছে। 3 নাম্বার পদ্ধতি, সেটা হলো নিজেই নিজের স্তন পরীক্ষা করা। অন্তত মাসে একবার একজন নারী তার নিজের ব্রেস্টটা নিজেই পরীক্ষা করবে। এবং সেটার কিভাবে করে, আমাদের যে প্রচারণা আছে না, যে গোলাপি সড়ক শোভাযাত্রা বা আমরা যে লিফলেটগুলো বিতরণ করি আমরা, এর মধ্যে একদম ছবি এঁকে এঁকে দেওয়া আছে এবং নিজে নিজে কিভাবে পরীক্ষা করা যায় সেগুলি বলা আছে। তো এই নিজে নিজে পরীক্ষা করার একটা পদ্ধতি, এটাকে আমরা অনেকেই বলে খুব ভূমিকা রাখে না ক্যান্সারজনিত মৃত্যু কমানোর জন্য, কিন্তু আমাদের মতো দেশে যেখানে স্তন ক্যান্সার এখন পর্যন্ত অনেকের কাছে একটা লজ্জার বিষয়, সংকোচের বিষয়, ভীতির বিষয়,
সেখানে এই সচেতনতাটা আনাটা জরুরি। এই জন্য আমরা এটা বলবো যে নিজে স্তন পরীক্ষা করুন, মাসে একবার কীভাবে করবেন এগুলি আমরা বলি, আমাদের কাছে জানতে পারেন। আরেকটা হলো যে বছরে একবার অন্তত ওই ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, অর্থাৎ একজন ডাক্তার বা স্বাস্থ্যকর্মীকে দিয়ে পরীক্ষা করান বেশি। আর নিজে পরীক্ষা করলে যদি কোনো রকম সন্দেহ আপনার লাগে তাহলে অবশ্যই আপনি তখন ডাক্তারের কাছে যাবেন বা এই যে হাসপাতালে গোলাপি যাবেন। মানব হিসাবে আপনাকে সবাই আখ্যায়িত করে, আপনি নিজে এখন গোলাপি ড্রেস পরে এসেছেন, না, ঠিক তো এই আছে। বিষয়টা অনুভূতি কেমন আপনার? না, আমার কাছে একটু লজ্জাও লাগে, একটু সংকোচ লাগে যে আলাদা করে একটা এই যে গোলাপি মানব বা আমি গোলাপিটা ড্রেসটা পরি বিশেষ করে ক্যান্সার নিয়ে কোনো প্রোগ্রাম থাকলে গোলাপি পোশাকটা পরার চেষ্টা করি। তো পরবর্তীতে দেখা যেত যে আমাকে এমনি পার্সোনালি অনেকেই বলতো যে আরে তুমি তো পিঙ্ক ম্যান, তুমি তো সারাক্ষণ তুমি ব্রেস্ট ক্যান্সার নিয়ে গোলাপি আন্দোলন, গোলাপি শোভাযাত্রা নিয়ে আসছো, ভালোভাবেই অনেকেই বলে। অবশ্যই পজিটিভ। কিন্তু পরে জিনিসটাকে একটা সংগঠন বছর দুয়েক আগে একেবারে রীতিমতো একেবারে আনুষ্ঠানিকভাবে, সেখানে অনেক গেস্ট ছিল, অনেক বড় বড় জ্ঞানীগুণী মানুষরা ছিলেন আর কি, তারাও ঘোষণাটা দিলেন যে আমাকে বাংলা মানে গোলাপি মানব বা পিঙ্ক ম্যান। এবং সব থেকে এই ব্যাপার হলো যে গ্যাভি নামে একটা অর্গানাইজেশন আছে, আপনি জানেন নিশ্চয়ই, সেটা হলো যে সারা পৃথিবী জুড়ে তাদের কার্যক্রম, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন। এটা একটা আন্তর্জাতিক সংগঠন। এই যে আমরা যে বিনা পয়সায় টিকা পাই না দরিদ্র দেশগুলাই, সমস্ত তারাই জোগাড় করে দেয় গ্যাভি। তো হঠাৎ করে আমি দেখলাম যে ওদের যে ওয়েবসাইটে যে একটা ম্যাগাজিন আছে নিয়মিত বেরোয়, সেইখানে আমাকে নিয়ে স্টোরি, দ্য পিঙ্ক ম্যান অফ বাংলাদেশ অ্যান্ড যে মানে বাংলাদেশের গোলাপি মানব এবং নারীর ক্যান্সার নিয়ে। মানে এর আগে যেটুকু হয়েছে এগুলো আমি কিছুটা ছেলে মানুষই, কিছুটা এরকম একটু, কিন্তু যখন এই জন্য আপনাকে অনেক অনেক সাধুবাদ। এবং আমাদের সময় প্রায় শেষের দিকে, আন্তর্জাতিকভাবে যখন এই যে আসলো তখন তো আর কিছু, আচ্ছা ঠিক আছে, একটু সংকোচ লাগে যে আমি তো কোনো খেতাবের জন্য, আমি কোনো পুরস্কারের জন্য তো আর কাজ করি নাই। আবার ভালোও লাগে যে কিছু মানুষ অন্তত এটাকে মূল্যায়ন করতেছে, ভালোও লাগে, দুটোই। আমাদের সময় একদমই শেষ, আপনি ছোট্ট করে নারী দর্শকদের জন্য কিছু বলবেন। নারী দর্শকদের দিকে আমার একটাই আহ্বান তাদের প্রতি, যে কথাটা একবার বলছি, যে নারীর একটা অঙ্গ হলো স্তন, আরেকটা হলো জরায়ু, এবং এই দুইটার ক্যান্সারই যেহেতু বাংলাদেশের নারীদের এখন শীর্ষ দুইটা স্থান দখল করে আছে, এখনও সারা পৃথিবীতেও ব্রেস্ট ক্যান্সার সর্বপ্রথম। এবং আপনারা দয়া করে যদি এই ধরনের যেগুলো আজকে বললাম বা আরও নানানভাবে আপনারা এগুলো আরও বিস্তারিত জানতে পারেন, এবং অন্তত লজ্জা বা সংকোচের কারণে যেন আপনারা কেউ চিকিৎসকের কাছে বা হাসপাতালে যাওয়াটা এড়িয়ে না চলেন। কারণ ওই যে বললাম যে এটা কোনো লজ্জার বিষয়ই না। দ্বিতীয়ত হলো আপনি যে পরিবারের লোকদের কাছে লজ্জা পান বলে তাদেরকে বলতে সাহস পাচ্ছেন না, তাদের জন্যই কিন্তু আপনার বেঁচে থাকাটা দরকার। আপনার সন্তানের জন্য বা আপনার স্বামীর জন্য বা তাদের জন্য কিন্তু আপনার বেঁচে থাকাটা জরুরি। এবং বেঁচে থাকার জন্য তাদের কারণে এবং আপনার কারণেই আপনাকে এই কথাটা সংকোচের যে বিহ্বলতাটা থেকে এটাকে অতিক্রম করে জয় করে আপনাকে সাহসী হতে হবে। এবং আমি পাশাপাশি আমি পুরুষদের সদস্যদের উদ্দেশ্য বলতে চাই যে আপনার পরিবারের নারী সদস্যদের সাথে আপনারা এইটুকু সহজ একটা পরিবেশ তৈরি করে দেন যাতে তারা লজ্জা না পায়। এরকম একটা বিষয়কে যেন তারা আপনার কাছে বলতে লজ্জা না পান। আপনি আপনার স্ত্রীকে, আপনার মাকে, আপনার সন্তানকে আগে থেকে এরকম একটা পরিবেশ করে দেন, তাদের সাহস দেন যে তারা যেন এই বিষয়টা কোনোভাবে গোপন না করে। এটি আমার সবার কাছে আমার অনেক অনেক ধন্যবাদ। এই যে আমরা সচেতন হলাম এবং নারীদের উদ্দেশ্যে আপনি কিছু বললেন, এটা নিশ্চয়ই তাদেরকে উপকৃত করবে, তারা সচেতন হবে এবং সংকোচ দূর করতে পারবে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আমরা যে গল্প শোনানোর চেষ্টা করলাম, ক্যান্সার কোনো ভয় নয়, সংকোচ নয়, এটি সচেতনতা, এবং এই সচেতনতা থাকলেই কেবল ক্যান্সারকে জয় করা যায়। ভালো থাকুন সকলে। আমাদের গল্পগুলো শুনুন, নেক্সাস টেলিভিশনের সাথে থাকুন, জীবন থেকে নেয়ার সাথে থাকুন।